আমি তো ক্লাসে বলেছি, তারপরে যে এখানে একটা ছক আছে, এই ছকটা ভালো করে বোঝা। আমি ক্লাসে তোমাদের একে একে পড়িয়েছি, কিন্তু তারপরেও তোমাদের নলেজের জন্য কিন্তু এই মানে এই ইন্ট্রোডাক্টরিটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে পি ভ্যালু সম্পর্কে আমি ওখানেও ছবি এঁকে পড়িয়েছি, কিন্তু এখানে যে ফাইলটা মানে এখানে যে লেখা আছে এটা তোমার ওই যে পড়ার জন্য। তারপরে যে পাওয়ার, ওয়ান সাইডেড টেস্ট, তারপর টু সাইডেড টেস্ট, এইগুলো ভালো করে একটু রিডিং পড়ো, পড়লে তোমার নলেজটা মানে আরো ইমপ্রুভ করবে। তারপরে তো উদাহরণ হিসেবে এখানে একদম জেনারেল কিছু উদাহরণের কথা আলোচনা করা হয়েছে, একদম জেনারেল কিছু এক্সপ্লানেশন। এটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস পড়তে গেলে যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টরাই এটা পড়ে, মানে যেটা আমি তোমাদেরকে এখন দিয়েছি আর যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে টেস্ট অফ হাইপোথিসিস পড়তে গেলেই এটা হচ্ছে যে সাধারণ মানে একটা নলেজের প্রয়োজন হয়, সেই নলেজটা হচ্ছে এইখান থেকে তুমি পাবা, যেটা আমি তোমাদেরকে এই যে এখন পাঠালাম। আর তোমাদের ডিসিপ্লিনের জন্য যে কিছু মানে স্পেশাল উদাহরণ দরকার, কিছু স্পেশাল এক্সপ্লানেশন দরকার, সেটা মানে আমি ক্লাসে বলেছি, কিন্তু ওইটা এখনো পাঠানো হয় নাই, ওটা আমি পাঠাবো, পরে পাঠাবো। তো এটা ছিল হচ্ছে তোমার টেস্ট অফ হাইপোথিসিসের ইন্ট্রোডাকশন। সবাই প্লিজ এটা রিড আউট করবে, কারণ আমি বারবার করে তোমাদেরকে বলি যে এইটা গত ব্যাচে আমার করতে হয় নাই, তোমাদেরকে আজকে সকালে পাঠাবো বলে এটা কিন্তু আমার মানে তৈরি করতে হয়েছে, এত ব্যস্ততার মধ্যেও মানে এটা রেডি করা মানে ইটস নট সো ইজি। তো কাজে এত কষ্ট করে করলাম, তোমরা যদি না পড়ো তাহলে তো আর আমার করা এত কষ্টের কোনো মানে থাকে না। তো এটা তোমরা পড়ো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। আবারও বলছি, উদাহরণগুলা কিন্তু জেনারেল উদাহরণ, তোমাদের ডিসিপ্লিনের উদাহরণ পরে আমি পাঠাচ্ছি। আচ্ছা, এই ফাইলটা দেখো, এটা হচ্ছে রিগ্রেশনের ফাইল। এটা প্রথমে যেটা আছে মিনিং অফ রিগ্রেশন, এটা হচ্ছে তোমার ডেফিনেশন। রিগ্রেশন অ্যানালাইসিসের ডেফিনেশন আসলে তুমি এইটা লিখবা। তারপরে হচ্ছে অবজেক্টিভস, অবজেক্টিভসটা একটু ক্লাসে আমি আলোচনা করি। আচ্ছা, আমাকে মানে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, কোনো ব্যতিক্রম ঘটলে আমাকে অবশ্যই তোমরা নক করো। আচ্ছা, আরেকটা কথা সাদিক, তোমাদের কি 11 তারিখ থেকে সেকেন্ড ইন কোর্স? সাদিক, ম্যাম ক্যালেন্ডারটা দেখা হয় না, আমার দেখা লাগবে একটু। না ক্যালেন্ডার হচ্ছে, আমি তো দেখলাম, আমি ক্যালেন্ডার খুলে তোমাদের সাথে কথা বলতেছি। ক্যালেন্ডারে লেখা আছে, আমি যেটা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা হলো যে 8ই এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। 8ই এপ্রিলের পরে হচ্ছে 11ই এপ্রিল থেকে আমাকে এখানে কাগজের মধ্যে দেখাচ্ছে 22শে এপ্রিল পর্যন্ত আবার সেকেন্ড ইন কোর্স। তো 8 তারিখের মধ্যে কোর্স শেষ করে দেওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরে হচ্ছে আবার আরেকটা উইকে শুধু ক্লাস হবে, সেটা হচ্ছে 25শে এপ্রিল থেকে 29শে এপ্রিল। তো মানে খুব টাফ আসলে। আচ্ছা, আরেকটা কথা এখনই বলে দেই, সেটা হলো যে তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে মঙ্গলবারে যেহেতু বন্ধ থাকছে, আমি মঙ্গলবারের ক্লাসটা আগামীকালকে 2টা থেকে নিব। এটা ঠিক আছে তো সাদিক? জি ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ, 2টা থেকে 3টা। 3টা থেকে কি অন্য কোনো টিচারের ক্লাস আছে? ম্যাম আপাতত নয়। মানে আমি তোমাদের 3টার পরে এক্সটেন্ড করব না, কিন্তু মনে করো যে আমি একটা কিছু শুরু করলাম, এখন সেটা শুরু করার পরে শেষ করতে একটু আমাকে যদি টাইম নিতে হয় 5 মিনিট, মানে সেটা নিলে কি সমস্যা আছে? না ম্যাম, সমস্যা নেই। আর কোনো টিচার যদি এক্সট্রা ক্লাস দেয় তখন জানাবো আপনাকে 3টার পরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে 1:45-এ লিংক পাঠাই দিব, আর ইমেল পাঠানো হলেও সেটা আমি ওই 1:45-এই পাঠাই দিব। আচ্ছা, অবজেক্টিভসটা একটু আলোচনা করে, আমি জানি যে তোমরা রিগ্রেশন মানে বাই দিস টাইম বোঝো, ইন্টারপ্রেট করতে পারো, তারপরেও হচ্ছে আমি এই অবজেক্টিভসটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যখন তোমার আমরা মানে মূল অবজেক্টিভটা আসলে কি,
মূল অবজেক্টিভটা হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ এক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এর এক একক বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি হারে বাড়ছে অথবা কমছে। আজকে আমি তোমাদেরকে একদম হাতে কলমে SPSS এ করে দেখাবো এবং ওখান থেকে আউটপুট কোনটা তোমার পরীক্ষার প্রশ্নে তোলা থাকবে সেটা দেখাবো, এবং সেটা থেকে কিভাবে তোমাদেরকে লিখতে হবে সেটাও আমি দেখাবো। আজকে একটু মনোযোগ দেই আমরা। আর আমার তো 10টা পর্যন্ত ক্লাস, 10টায় কি কারো ক্লাস আছে? জি ম্যাম, নাজমুল স্যারের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট আগে ছেড়ে দিব। আচ্ছা, মূল অবজেক্টিভটা হচ্ছে যে এক্স এর এক একক বৃদ্ধির জন্য ওয়াইটা কি হারে বাড়ে অথবা কমে, এইটা হচ্ছে দেখানো, মানে এইটা বের করা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রেডিক্ট করা। 3 নাম্বার পয়েন্টটা দেখো, প্রেডিক্ট দ্য ভ্যালু অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফর এ গিভেন ভ্যালু অফ দ্য এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল। আমি একটু PDF ফাইলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। সে কথার কথা যদি এরকম হয় জিনিসটা যে say y is equal to alpha plus beta x প্লাস হচ্ছে এপসাইলন, এটা হচ্ছে আমার রিগ্রেশন মডেল। যখনই আমাদের মডেলটা জানা হয়ে যায় তখন হচ্ছে আর সেটা এরকম থাকে না, লিখি আমরা y hat is equal to alpha hat প্লাস হচ্ছে বিটা hat x, এটা লিখি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে এই ধরো এস্টিমেট করে ফেললাম। সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে সে এই উদাহরণটা 2.5 প্লাস হচ্ছে মনে করো 0.98x, এটা আমাদের এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এটা মডেল, এই যে এটা মডেল, এটা এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এখন 3 নাম্বার পয়েন্টটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। 1 আর 2 তো বোঝো মনে হয়, 1 আর 2 আর বলার কিছু নাই। 1 আর 2 হচ্ছে ওটাই যে এক্স এর এক একক বৃদ্ধির জন্য অন অ্যান অ্যাভারেজ ওয়াইটা কি হারে বাড়ে অথবা কমে অথবা কিছুই হয় না। যদি এক্স এর সাথে কোফিসিয়েন্টটা পজিটিভ হয় তাহলে বলবো যে বাড়ে, যদি নেগেটিভ হয় তাহলে বলবো যে কমে, আর যদি শূন্য মানে কিছুই নাই তার মানে কোনো কন্ট্রিবিউশন নাই। 1 আর 2 মিলিয়ে হচ্ছে এই জিনিসটাই। আমি তোমাদেরকে 3 নাম্বার পয়েন্টটা হলো বোঝানোর চেষ্টা করছি। প্রেডিকশনটা হচ্ছে যে সে কথার কথা যে এইখানে 3 নাম্বার পয়েন্ট বলছি, খেয়াল করো। এখন এক্স এর একটা জানা ভ্যালুর জন্য মানে ওয়াইটা কি হারে, ওয়াই এর কি অবস্থা হয়। মনে করি এক্স ইজ ইকুয়াল টু সে কথার কথা যে এক্স ইজ ইকুয়াল টু তোমার ধরো 98, এক্স 98 হলে ওয়াই কত হবে, মানে এটা ভবিষ্যৎ সম্পর্কে হচ্ছে প্রেডিক্ট করা যে তখন কি হবে। ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু 2.5 প্লাস হচ্ছে 98 ইন্টু 0.98, 98 ইন্টু 0.98। এটা ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? যদি ক্যালকুলেটর থাকে একটু আমাকে ক্যালকুলেট করে বলো তো রেজওয়ানা, যদি থাকে। জি ম্যাম। অর্থাৎ এক্স এর একটা জানা ভ্যালুর জন্য ওয়াই এর অজানা ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে প্রেডিকশন। এই প্রেডিকশনের জন্যও কিন্তু রিগ্রেশনের অনেক উপযোগিতা, এই প্রেডিকশনের জন্যও। তো এই 3টা ছিল হচ্ছে অবজেক্টিভস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমি প্রসিড করি। ডিফারেন্স বিটুইন কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, এটা হচ্ছে যে কোরিলেশন সম্পর্কে আগেই বলেছিলাম যে শুধু তুমি
দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা তুমি বুঝতে পারো এই কোরিলেশনের মাধ্যমে। এর বেশি কিছু আমরা বুঝতে পারবো না। কিন্তু তোমার যদি অথবা ডিগ্রি অফ ডিরেকশনটাও বুঝতে পারবো, পজিটিভ না নেগেটিভ এটা বুঝতে পারবো, কিন্তু মানে এটা দিয়ে ওই যে কতটুকু চেঞ্জ হচ্ছে এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা বাড়ছে নাকি কমছে সেটা কিন্তু আমরা কোরিলেশন থেকে বুঝতে পারবো না। সেটার জন্য হচ্ছে আমাদের রিগ্রেশন করতে হয়। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, মানে আমরা যখন কোরিলেশন অ্যানালাইসিস করি, কোরিলেশন সিম্পলি কোরিলেশন করছি, তখন হচ্ছে কে আমার কজ, কে আমার ইফেক্ট, কে হচ্ছে কজ আর কে হচ্ছে তোমার ইফেক্ট, এটা বোঝার উপায় নাই বা এটা আমাদের দরকারও নাই। শুধু রিলেশনশিপ আছে কিনা, লিনিয়ার রিলেশনশিপ, এবং সেটা ডিগ্রি অফ ডিরেকশনটা যে সেটা পজিটিভ নাকি নেগেটিভ অথবা কি অবস্থা সেটা আমরা কোরিলেশন থেকে বুঝতে পারি। কিন্তু রিগ্রেশন থেকে আমরা ওয়াই হ্যাট বা ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস হচ্ছে বিটা এক্স প্লাস হচ্ছে এপসাইলন, এই এক্সটা হচ্ছে কজ, অলওয়েজ এক্স উইল বি কজ, আর এটা হচ্ছে তোমার ইফেক্ট। এটা কজ, এটা ইফেক্ট, এটা আমরা রিগ্রেশনে বুঝতে পারি। মূলত এইটাই হচ্ছে বেসিক পার্থক্য। আচ্ছা, তারপর লাইন অফ রিগ্রেশন, এটা অলরেডি তোমাদেরকে বলেছি আমি, মানে কয়েকবার বলা হয়েছে যে লাইন অফ বেস্ট ফিট, মানে তোমার যে আমি যদি স্ক্রিনে যাই, ধরো এখানে একটা বেস্ট ফিট লাইন, একটা লাইন অফ বেস্ট ফিট বা বেস্ট ফিট লাইন একটাই পাবো। আচ্ছা, এইদিকেও কিছু বিন্দু থাকবে, এইদিকেও কিছু বিন্দু বিন্দু এদিকে থাকবে, এদিকে থাকবে, আবার মনে করো এদিকেও থাকে, এদিকেও থাকে, এদিকেও থাকে, অফ বেস্ট ফিট। এখন কারোর কি কোনো আইডিয়া আছে যে এই বেস্ট ফিট লাইনটা কিভাবে পাওয়া যায়? এটা তোমাদেরকে আমি আইডিয়াটা ক্লিয়ার করছি, আজকে রিগ্রেশনটা শেষ হবে, বাট আমি একটু আইডিয়াটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই যে তোমরা তো আমি সফটওয়্যারে তোমাদেরকে দেখাই দিলে, আর তারপর যে স্যারের ক্লাসে আর দেখাই দিলে, তোমার জন্য এই যে এই ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস হচ্ছে বিটা হ্যাট এক্স, এইটা বের করা তো তোমার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু তুমি যেটা বের করলা ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স, এটা কি বের হলো, সেই জন্য হচ্ছে লাইন অফ বেস্ট ফিট। এই আইডিয়াটা সবার কাছে ক্লিয়ার কিনা? জান্নাতুল ফেরদৌস, তুমি কি ক্লাসে আছো? তুমি কি বলতে পারো যে এই যে লাইন অফ বেস্ট ফিট এর আইডিয়াটা? জি ম্যাডাম, আমরা যে ভ্যালুগুলো পাই, যেই কাছাকাছি ভ্যালুগুলো নিয়ে আমরা মোটামুটি কাছাকাছি ভ্যালুগুলো নিয়ে একটা লাইন আঁকতে পারবো, সেটাই হবে হচ্ছে বেস্ট ফিটের জন্য আমাদের মানে আদর্শ লাইন আর কি। মানে আমরা কাছাকাছি ভ্যালুগুলো নিয়ে যদি স্ট্রেট লাইন আঁকতে পারি, সেটাই আমাদের বেস্ট ফিটেড লাইন হয়। আর কোনো পয়েন্ট আছে? মানে এই তোমার কথাটা ঠিক আছে, আরেকটা লাইন লাগবে। আর ক্লাসের আর কেউ কি কিছু বলবে? তোমরা সবাই গ্রাজুয়েশন করে আসছো তো, আমি সেই জন্য তোমাদেরকে এটা জিজ্ঞেস করছি। ম্যাম আরেকটা পয়েন্ট, এটা ভালো করে হ্যাঁ জি ম্যাম হ্যাঁ বলো। ম্যাম না তুমি পয়েন্টের কিছু ক্লাস্টার বলতে যেখানে চাচ্ছিলা? বেশি থাকবে ম্যাম, সেটা সে অনুযায়ী দা স্ট্রেট লাইনটা টানবো। আচ্ছা, আমি বলি, দেখো সেটা হচ্ছে যে মূল বিষয় ছিল y ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস এপসাইলন। এটার কথা কি বলেছিলাম? এটা হচ্ছে এরার, র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। এটা কোত্থেকে আসে? এটা হলো এই যে বিন্দুটা বাইরে পড়লো, এই যে সরল রেখার বাইরে বিন্দু,
এই যে দূরত্ব এটাই কিন্তু এপসাইলন, এই দিক থেকে যে দূরত্ব এটাই কিন্তু এপসাইলন। আবার এই যে এখানে যদি একটা বিন্দু থাকতো, এখান থেকে দূরত্ব সেটাই হচ্ছে এপসাইলন। এবং এই এপসাইলনটা কেন হয়? কারণ হচ্ছে যে ধরো রাইস প্রোডাকশন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সটা হচ্ছে রেইনফল। এখন রেইনফল বা রাইস প্রোডাকশন রেইনফলের উপর নির্ভর করে, কিন্তু আরো কিছু ফ্যাক্টর আছে না যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। যেমন সে ফার্টিলাইজার, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ফার্টিলাইজার তুমি চাইলে বাড়াতে পারো, কমাতে পারো, এটা রাইস প্রোডাকশনকে প্রভাবিত করছে। তারপরে যারা মিটিওরোলজিস্ট তোমাদের মতো, তারা প্রেডিক্ট করলো, তারাও বলে দিল যে আচ্ছা রাইস মানে রেইনফলটা এরকম ওরকম। সুতরাং তুমি জানো, কিন্তু হঠাৎ করে বন্যা হলো, হঠাৎ করে খরা হলো, সিডর হলো, হঠাৎ করে এই যে করোনা ভাইরাস চলে আসছে, এটা তো আর আমাদের জানা ছিল না। এইটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, এবং সেই কারণে এইটা তখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সেই কারণেই মডেলে একটা পেনাল্টি দেওয়ার জন্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, এবং এটা যত ছোট হবে তত হচ্ছে সেই লাইনটা বেস্ট ফিট। মানে যে এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস আলফা মাইনাস বিটা এক্স। তো এই দূরত্বটা সবচেয়ে কম কোথায়, কে বলতে পারবা? যে জান্নাতুল ফেরদৌস, তুমি যে কথাটা বলছিলা ওটা ঠিক আছে, ওটার সাথে আমি বলছিলাম যে তুমি আর একটা লাইনকে অ্যাড করো। সে একটা লাইন হচ্ছে যে দেখো তো সবাই, আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এই সেটা হচ্ছে যে এই যে একটা নীল কালারের স্ট্রেট লাইন, আর এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দু, এই বিন্দু, এই যে টোটাল 6টা বিন্দু, এই 6টা বিন্দু থেকে সরল রেখার দূরত্ব কি একেবারেই কম না? মানে একেবারে জিরো। তার মানে কি এখানে এররটা হচ্ছে একদম মিনিমাম। সেই কারণেও হচ্ছে এই লাইনটা বেস্ট ফিট। আমি কি বুঝাতে পারলাম? ম্যাম এটা কি মিনিমাম এরর বলবো? অ্যাকচুয়ালি এরর ইকুয়াল টু 0 হয়। এরর ইজ ইকুয়াল টু 0, এরর ইজ ইকুয়াল টু 0। জি ম্যাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই আমরা যখন মিনিমাইজ করি, হোয়েন উই, আমি লিখেই দিচ্ছি এইগুলো জাস্ট তোমাদের আইডিয়াটা পরিষ্কার করার জন্য, কারণ এইটা তো আসলে মোটিভ না। মোটিভটা হচ্ছে যে এটা তো আবার কাজে লাগতে হবে, থিসিসে তো কাজে লাগতে হবে। হোয়েন উই ওয়ান্ট টু মিনিমাইজ, কি মিনিমাইজ করতে চাই? এরর। উই ওয়ান্ট টু দেন আমরা কোন জিনিসটা মিনিমাইজ করি সেটা হচ্ছে এইটা মিনিমাইজ করি, সামেশন এইটা মিনিমাইজ করি, হোল স্কয়ারটা বিটা xi, এইটাকে আমরা মিনিমাম করি। এইটা একদম হচ্ছে মিনিমাম। আমাদের তখন নাই, মানে একদম জিরো। সেই কারণে এই লাইনটা হচ্ছে বেস্ট ফিট। আমার আচ্ছা, এরপরে হচ্ছে কোথায় কোথায় অবজেক্টিভসটাই হচ্ছে ইউজ,
ওই পয়েন্ট বাড়ানোর জন্য মানে লেখা, যে পরীক্ষার খাতায় যদি আসে ছাত্রছাত্রীরা কিভাবে লিখবে। আর এখানে হচ্ছে সিচুয়েশনস হোয়ার রিগ্রেশন অ্যানালাইসিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এখানে হচ্ছে কিছু জেনারেল উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণগুলো এখানে আলোচনা করা হয়েছে যে এই সিচুয়েশনে এখানে ব্যবহার হয়। তোমাদের ডিসিপ্লিনের জন্য আমি মাত্র একটা লিখেছি, তোমাদের ডিসিপ্লিনের জন্য আমি মাত্র একটা লিখেছি। An agronomist may be interested to study the dependence of paddy on temperature, মানে ওই যে রাইস প্রোডাকশন ডিপেন্ড করে টেম্পারেচার, রেইনফল, অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার, সয়েল ফার্টিলিটি। এখান থেকে একটা রিগ্রেশন অ্যানালাইসিস করা যায় পরিষ্কার হওয়ার জন্য। বাট তোমাদের ডিসিপ্লিনের জন্য এই একটা উদাহরণ দিয়েছে। এই ছিল হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্টটা। এবার হচ্ছে আমি একটু চলে যাই ফর্মুলাতে। এই ফর্মুলাটা তোমাদেরকে মানে আমি না শেখাতেও পারতাম, কিন্তু তোমাদের চেয়ারপারসন ম্যাডাম আমাকে বলেছেন যে ফর্মুলাটা তোমাদেরকে একটু শিখাই দিতে। আমি ফর্মুলাটা একটু তোমাদেরকে শিখাই দিচ্ছি। তোমরা খাতা টাতা আছে যখন খাতায় চলে যায়, কিন্তু আমাকে এটা ম্যাডাম বলেছেন যে তোমাদেরকে আলাদা করে পড়লে এখানে অ্যাটলিস্ট ওই ভাবে তোমাদেরকে একটু পড়িয়ে দিই। আমি সেই ফর্মুলাটা এখন তোমাদেরকে একটু পড়াচ্ছি, তোমরা খাতা মেনটেন করো, কারণ এটা লাগবে কোনো না কোনো জায়গায়, তুমি দেখবা যে এটা তোমার কাজে লাগছে। আচ্ছা, আমি ফর্মুলা লিখছি। আমার ছিল হচ্ছে y hat is equal to alpha hat x। আচ্ছা, এখন এই বিটা হ্যাট আর আলফা হ্যাটের ফর্মুলা আমি লিখছি, আমাকে ফলো করো। বিটা হ্যাট ফর্মুলাটা হচ্ছে, তোমরা লিখো, এটা মুখস্থ করা লাগবে না, কোরিলেশনটা লাগবে, এটা তোমরা শেখো, মানে এটা শেখার জন্য বলছি, খাতায় থাকুক। এটার ফর্মুলাটা হচ্ছে xi ইন্টু yi মাইনাস হচ্ছে নিচে হচ্ছে এটা হচ্ছে বিটা হ্যাটের ফর্মুলা। যখন আমার রিগ্রেশন লাইনটা, এস্টিমেটেড রিগ্রেশন লাইনটা এরকম y hat is equal to alpha hat plus beta hat x, তখন হচ্ছে আমার ফর্মুলাটা এরকম, বিটা hat is equal to xi into yi মাইনাস উপরে এটা একটা, নিচে এটা ডিভিশন, উপরে সাম অফ xi into সাম অফ yi, নিচে n, নিচে হচ্ছে সাম অফ xi স্কয়ার মাইনাস সাম অফ xi হোল স্কয়ার বাই n। লেখা হলে আমাকে একটু বলবে। হয়েছে। আলফা হ্যাটের ফর্মুলা হচ্ছে y বার মাইনাস বিটা হ্যাট x বার। আচ্ছা, লেখা হলে আমাকে বলো। রেজওয়ানা একটু বলো। হয়েছে। আচ্ছা, এখন এই ফর্মুলা দুটো তো শিখলা। এই যে এইটা, যখন এইটা রিগ্রেশন লাইন, এটার একটা নাম আছে, এটাকে বলে, আমি লিখছি, তোমরা খাতায় লিখে নাও।
রিগ্রেশন ইকুয়েশন এটাকে বলে y on x। y on x মানে হচ্ছে যে y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। রিগ্রেশন ইকুয়েশন y on x। লেখো সবাই, খাতা লিখে নাও। লিখেছি ম্যাডাম। আচ্ছা, এরপরে এটা রিভার্স করা যায়, উল্টা। আমাকে প্রশ্ন করতে পারো যে আমাদের রিভার্স করার প্রয়োজনটা কি, মানে উল্টাটা এটা কেন করা হয় আমি একটু পরে বলছি। আমি আগে রিভার্সটা করে নেই। সেটা হচ্ছে x hat is equal to alpha hat plus beta hat y। আপাত দৃষ্টিতে এটা হচ্ছে অ্যাবসার্ড যে যে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল তাকে আমি তো ইন্ডিপেন্ডেন্ট বানাই ফেললাম। মানে মনে করো যে তোমার যদি এরকম থাকে সে ওয়াইটা হচ্ছে রাইস প্রোডাকশন, ওয়াইটা হচ্ছে রাইস প্রোডাকশন, আর এক্সটা হচ্ছে ফার্টিলাইজার। এখন এই ওয়াই তাহলে তো আমার কি করা উচিত? আমার করা উচিত এইটা না, ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস হচ্ছে বিটা হ্যাট এক্স। আমার তো এটা করা উচিত, কারণ ফার্টিলাইজারের উপরেই রেইনফলটা এই মানে রাইস প্রোডাকশনটা নির্ভর করবে। উল্টাটা কখনোই কিন্তু সত্যি হবে না। এটাই কিন্তু মানে মানে নর্মটা কিন্তু তাই বলে। এখন আমি এটা উল্টাটা কেন করছি? একই ডাটা থেকে উল্টায় দিলাম, এক্স হ্যাট ইজ ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট। আমি যা যা করছি তোমরা খাতায় কিন্তু তাই তাই করো, কারণ এত কিছু কিন্তু টাইপ করার সুযোগ হয় না। টাইপ করি তো শুধু নোটটা, কিন্তু কনসেপ্টটা তো আর এইভাবে করা যায় না। আচ্ছা, আমি উল্টায় ফেললাম, একদম উল্টা। তাহলে এখন এটাকে আমি কি বলবো? এটাকে বলবো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই, কারণ আমি তো সব উল্টায় ফেলছি। যে আমার ইন্ডিপেন্ডেন্ট ছিল তাকে আমি ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলেছি, যে ডিপেন্ডেন্ট ছিল তাকে আমি ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলেছি। ম্যাম এখানে তো কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে এখন আমার সেমই থাকবে নাকি ওটা উল্টে যাবে? না, অত দূর তোমার যাওয়ারই দরকার নাই। আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এইখানকার এই যে এই বিটাটা আর হচ্ছে এখানকার এই বিটাটা, এই দুইটা কি এক? এই দুইটা কি কখনো এক হতে পারে? এইটার জাস্ট উত্তরটা দাও যে y hat is equal to alpha hat plus beta hat x। এই বিটা হ্যাটটা আর এই বিটা হ্যাট, এই দুইটা বিটা হ্যাট কি সমান? জাস্ট ইয়েস অর নো অ্যান্সার দাও। সমান না। নো, কখনোই সমান না। ওই বিটা হ্যাট আর এই বিটা হ্যাট এই দুটো কখনোই সমান হতে পারে না, কারণ আমি তো মানে পুরোটাই উল্টে দিয়েছি। আমার তো এখন মানে যে আমার মানে একদম দুইটা কখনোই এক হতে পারে না। এইটা হচ্ছে বিটা হ্যাট ওয়াই এক্স, মানে ওয়াই ডিপেন্ডেন্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট, আর এই বিটা হ্যাটটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ডিপেন্ডেন্ট ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি তোমাদের সেই অ্যান্সারটা দিচ্ছি যে আমি এই রিভার্সটা আসলে কেন করলাম। রিভার্সটা করলাম হচ্ছে একটা মেজার ক্যালকুলেট করার জন্য, একটা মেজার ক্যালকুলেট করার জন্য এই কাজটা করা হলো। সেই মেজারটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, লিখলেই বুঝবা যে এই কাজটা কেন করা হয়েছে। সেটা হচ্ছে যে আমি ইজ ইকুয়াল টু সাইনটা দিলাম, ইজ ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমি লিখছি রুট ওভার সাইনটা দিলাম।
এরপরে হচ্ছে লিখলাম এই যে বিটা হ্যাট yx ইন্টু হচ্ছে বিটা হ্যাট xy। এই যে এখান থেকে আসলো, এই আগের ডিসকাশন থেকে এই জিনিসটা আসলো। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম এটা কি কি আসলো বা কি ক্যালকুলেট করলাম? এটা আসলে আমরা ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে আর এক্স ওয়াই, মানে কোরিলেশন কোফিশিয়েন্ট এখান থেকেও ক্যালকুলেট করা যেতে পারে যদি একই ডাটা হয় মানে সেম ডাটা হলে আমরা এই কাজটা করতে পারি। সেম ডাটা হলে আমাদের কোনো প্রেডিকশনের দরকার নাই, কারণ উল্টা করে কি প্রেডিক্ট করব? রেইনফল তো কখনোই মানে তোমার মানে রাইস প্রোডাকশনের উপর নির্ভর করবে না। রাইস প্রোডাকশন তোমার রেইনফলের উপর নির্ভর করবে, কিন্তু উল্টাটা কখনোই সত্যি না। কিন্তু এই ম্যাথমেটিক্যাল রিভার্স ক্যালকুলেশনটা আমরা করলাম এই কারণে যে এইভাবে লিখে রুট ওভার লিখে দুইটা কোফিশিয়েন্টকে গুণ করলে আমরা কোরিলেশন কোফিশিয়েন্ট পেয়ে যাই, প্রোভাইডেড যে দিস শুড বি সেম ডেটা। আচ্ছা, এখন এটার একটা পয়েন্ট আছে যে এইখানে রুট ওভার হলে আমরা কি জানি যে এটা প্লাস এটা মাইনাস হলে তো হবে না। সুতরাং এখানে সেম ডেটার জন্য কি হয়, সেম ডেটাতে কিন্তু রিগ্রেশন কোফিশিয়েন্ট কখনোই তোমার একবার এটা পজিটিভ একবার এটা নেগেটিভ কখনোই হবে না। এইটা যদি পজিটিভ হয় তাহলে ধরে নাও যে এটা অবশ্যই পজিটিভ হবে, কারণ হচ্ছে তারা একই রকম ডেটা, একই ডেটা। দুইটা ডেটা নিয়ে কিন্তু এই এক্সপেরিমেন্ট চালানোর কোনোই সুযোগ নাই, একটা ডেটা হইতে হবে, সেম ডেটা হইতে হবে। আচ্ছা, তারপরে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ম্যাডাম যদি দুইটা ডাটা সেমই হয় তাহলে ম্যাডাম বিটা স্কয়ার বলতে পারি না? না, মান তো একরকম থাকবে না। ধরো তোমার বিটা, এটা তো বোকার মতো একটা প্রশ্ন হলো না? না ম্যাডাম, বিটাটা যদি তোমার 0.21 যদি হয়, yx টা যদি 0.21 হয়, তাহলে বিটা xy টাও তোমার প্লাসই হবে, কিন্তু মানটা হয়তো তোমার এরকম হবে 9.2, কিন্তু সেটা প্লাসই হবে। একই ডাটা হলে সাইন কখনোই ডিফারেন্ট হবে না। মানে তোমাদেরকে আমি তো এটা কোরিলেশনের পড়াশোনার সময়ও বলেছি যে আর এক্স ওয়াই এইটা যে কথা, আর ওয়াই এক্স একই কথা। কারণ হচ্ছে যে এক্স এর সাথে ওয়াই এর রিলেশন যদি একবার পজিটিভ পেয়ে যাও, উল্টা করে বের করলেও তোমার এই রিলেশন পজিটিভই বের হবে। একবার একটা ডাটার জন্য যা পাবা ওই সাইনটা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করে। একবার একটা ডাটার জন্য একবার পজিটিভ আরেকবার হচ্ছে নেগেটিভ, এটা কি কোনোদিন হয়? এটা তো একটা অ্যাবসার্ড কন্ডিশন। এবং তোমার অঙ্ক হয়েছে কি হয় নাই তুমি নিজেই হচ্ছে তার বিচারক, যে কারণ এটা কখনোই ডিফারেন্ট হবে না। এই বিটাটা এইটা যদি পজিটিভ হয় বুঝতে হবে এইটাও পজিটিভ হবে এবং আলটিমেটলি কোরিলেশন তাদের মধ্যে পজিটিভ। এনিওয়ে, আসল কথা যেটা বলতে চাচ্ছিলাম যে এই rxy কে যদি আমরা এখন হোল স্কয়ার করে দেই তাহলে একটা নতুন মেজার আমরা পাই, তাকে বলে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আসল কথা এইটা বলার জন্য এতক্ষণ ধরে এত কথা বললাম। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, আর স্কয়ারটা কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো এইটা দিয়ে কি হবে আমাদের সেটা একটু বলি। সেটা হচ্ছে যে তুমি যে রিগ্রেশন লাইনটা এস্টিমেট করলা সেটা আসলে কতটুকু ভালো, মানে আমাদের তো একটা মেজারমেন্ট লাগে যে আমার রিগ্রেশন লাইনটা কতটুকু ভালো হলো, এটাকে কতটুকু ভালো আসলে বলা যায়, সেটার জন্য হচ্ছে আমাদের এই কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। এবং এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি। আমি এই যে এই স্ক্রিনে যাচ্ছি, দেখো কোএফিশিয়েন্ট অফ, আমি লিখছি তোমরা আমার সাথে লিখো। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন means that it measures the goodness of fit of a fitted regression line. একটা রিগ্রেশন লাইন ফিট করার পরে
সেটা ডাটাটাকে কতটুকু ফিট করলো, ডাটাটাকে কতটুকু সে এক্সপ্রেস করলো, সেইটা হচ্ছে আমাদের বের করার বিষয়। এবং একটু লিখে নাও, এটা মানে 0.6 এর উপরে গেলে হচ্ছে আমরা বলি যে মোটামুটি ভালো, কিন্তু 0.6 এর নিচে নেমে আসলে কিন্তু মানে অতটা ভালো বলা হয় না। এবং মনে করো যে আর স্কয়ারের মানটা কিভাবে বের করবে সেটা তো আমি দেখালাম, এই যে এইভাবে। তো এইভাবে তোমাদেরকে করতে হবে না, আমি এসপিএসএস এ দেখাই দিব, এটা একচোটেই চলে আসে। তোমার কাজটা হচ্ছে যে শুধু এটাকে ইন্টারপ্রেট করা, এটাকে ব্যাখ্যা করতে হবে যে এটার মানেটা কি। তো আমি এখন তোমাদেরকে এই এসপিএসএস এর স্ক্রিনে নিয়ে যেতে চাই। তার আগে হচ্ছে যে এই পর্যন্ত তোমাদের কোনো কিছু আছে কিনা যেটা জিজ্ঞেস করতে চাও, কারণ মানে এখন হলো এই ইন্টারপ্রিটেশন, থিওরি যা পড়ানোর আমি পড়াই ফেলছি। যদি বলো যে পরীক্ষায় কি আসতে পারে, আসতে পারে রিগ্রেশন কাকে বলে, রিগ্রেশন অ্যানালাইসিস কাকে বলে, ওটা হচ্ছে ওই যে নোটের মধ্যে আছে। তারপর আসতে পারে অবজেক্টিভস, এটাও নোটের মধ্যে আছে। তারপর আসতে পারে যে কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি, সেটাও আমি তোমাদেরকে লিখে দিয়েছি। আর আসতে পারে কি, হোয়াট ইজ দ্য মেজার অফ গুডনেস অফ ফিট অফ এ রিগ্রেশন অ্যানালাইসিস, এটা একটু লিখো যে হোয়াট ইজ দ্য মেজার অফ গুডনেস অফ ফিট অফ এ রিগ্রেশন লাইন। এটা হচ্ছে এই যে আর স্কয়ার, মানে যেটা এই যে এতক্ষণ ধরে পড়ালাম, এবং এটা দিয়ে কি বোঝায় সেটা এখন বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ডাটা অ্যানালাইসিস দেখাবো। তার আগে মানে থিওরি যা আসার চলে মানে পড়ানোর আমি পড়াই ফেলছি। আরেকটা কমন থিওরি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বারবার বলে দিয়েছি, এটা এটা আসবেই, এটা হচ্ছে কোনো মাফ নাই। এটা এইভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য, মানে যে কোনো টপিকে রিগ্রেশন অ্যানালাইসিস, এটা এটা কোরিলেশন দিয়েও আসতে পারে, রিগ্রেশন দিয়েও আসতে পারে। এই আনসারটা কি হবে, এটা কি মানে আমাকে লিখে দিতে হবে নাকি তোমরা পারবে? আমাকে লিখে দিতে হলেও বলো, আর যদি মনে করো যে তোমরা লিখে আমাকে দেখাতে চাও সেটাও করতে পারো। লিখে দিব, আচ্ছা ঠিক আছে। এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমার লিখে পাঠাতে হবে। আমি তোমাদেরকে থিওরি যা পড়ানোর আমি সেটা পড়াই ফেলছি। এবার আমি তোমাদেরকে মানে ইয়েতে নিয়ে যাচ্ছি, যে যেটা হলো যে তোমাদেরকে এখন দেখাবো রিগ্রেশন অ্যানালাইসিসের ডেটা অ্যানালাইসিস। আমি ডেটা তোমাদেরকে এই এখন ক্লাস শেষ করে পাঠাই দিব, কিন্তু তার আগে আমি একটু তোমাদেরকে এটা দেখাই যে কিভাবে মানে করতে হয়। ডাটা এন্ট্রি করা তো একদম আগের মতো, ওইটাতে তো আর কোনো মানে ব্যতিক্রম হবে না। এখন যেটা হলো যে সে মানে কিভাবে ইন্টারপ্রিটেশনে যেতে হয় সেইটা আমি স্ক্রিনটা শেয়ার করলাম। দেখো এখানে প্রথমে ভ্যারিয়েবল ভিউতে যেতে হবে। আচ্ছা তার আগে মানে ওইটাতে যাওয়ার আগে থিওরি কি কি পসিবল ওয়ে হতে পারে সেটা কিন্তু বলা শেষ সামনের ক্লাস থেকে। মানে আগামীকালকে দুইটাই যে ক্লাসটা আছে তখন কিন্তু আমি তোমাদেরকে মানে অন্য অন্য যে টেস্টগুলো আছে সেগুলো স্টার্ট করব। সো মানে এই রিগ্রেশনের থিওরি এখানেই কমপ্লিট। খালি ওই যে যেটা তোমরা বললা যে ম্যাডাম এটার অ্যাপ্লিকেশনটা একটু লিখে দেন, ওই অ্যাপ্লিকেশনটা লিখে পাঠিয়ে দিব। আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের সম্পর্কে আর 2-3টা লাইন পাঠাবো, বাট বেশিরভাগ জিনিস তোমাদের পড়ানো শেষ। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি ডাটা অ্যানালাইসিসে যেতে চাচ্ছি। নো ম্যাডাম। না ম্যাম, কোশ্চেন নেই ম্যাম। আচ্ছা দেখো এটা হচ্ছে রাইস প্রোডাকশন, এবং রাইস প্রোডাকশনটা ডেসিমাল হতেও পারে নাও হতে পারে, হোয়াট এভার এটা থাকুক। মেজারে এখানে লিখে নিলাম স্কেল।
রাইস প্রোডাকশন ডিপেন্ড করে হচ্ছে রেইনফলের উপরে। রাইস প্রোডাকশন নির্ভর করে তোমার ফার্টিলাইজারের উপরে। তো এইগুলো আপাতত 2টা ভ্যারিয়েবল দিয়ে আপাতত দেখাই, তারপরে কালকে আবার মানে ফার্দার আরেকটা ভেরিয়েবল অ্যাড করে দেখাবো। আসলে এটা খুব ডিফিকাল্ট, মানে যেটা ল্যাবে করানোর কথা সেটাই যে দেখো অনলাইনে করাচ্ছি, আমিও হ্যাপি হই না, তোমাদেরকেও হ্যাপি করতে পারি না। দেখো সেটা হচ্ছে পরেরটা ফার্টিলাইজার। ফার্টিলাইজারের অ্যামাউন্টটাও ডেসিমালও হতে পারে, নাও হতে পারে, এবং সেটা স্কেল। এবার চলে যাচ্ছি ডাটা ভিউতে। দেখো আমি ডাটা এন্ট্রি করছি, আমাকে জাস্ট ফলো করো। আমি এটা তোমাদেরকে পাঠাই দিব, প্রতিবার যেরকম ডাটা পাঠাই দেই এরকম করে আমি ডাটা পাঠাই দিব তোমাদেরকে, সেটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, এটা রাইস প্রোডাকশন। এবার হচ্ছে তার করেসপন্ডিং ফার্টিলাইজার। আচ্ছা, আমার ডাটা এন্ট্রি কমপ্লিট। এখন দেখো আমি করছি অ্যানালাইজ, তারপরে এই যে রিগ্রেশন। অ্যানালাইজ, এখানে রিগ্রেশনটা আছে, আমি রিগ্রেশনে চলে যাই। যে দেখো লিনিয়ার, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা দেখো, ডিপেন্ডেন্ট নিয়ে যাব রাইস প্রোডাকশনকে। এইটা কিন্তু একটু ঠিকঠাক মতো নিতে হবে, মানে যে ডিপেন্ডেন্ট তাকে ডিপেন্ডেন্টই নিতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট তাকে ইন্ডিপেন্ডেন্টই নিতে হবে। তারপর তুমি তাকে নিয়ে গেলা। এই যে এখানে দেখো মেথডে অনেক কিছু আছে, আপাতত এন্টারই থাক। এন্টার মানে হচ্ছে যে সবগুলোকেই চাচ্ছি। এখন আরেকটা মেথড তোমাদের সিলেবাসে আছে, সেটা পরে, আগে আসল জিনিসটা শিখায় নেই।
আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যাও, কিছু চাও কিনা? তো কিছু আমি চাই না, মানে আমি এখানে তেমন কিছু চাচ্ছি না। আমি এখানে কনফিডেন্স ইন্টারভ্যালটা চাইবো, কিন্তু কনফিডেন্স ইন্টারভ্যাল পরে পড়াবো, মানে টেস্ট অফ হাইপোথিসিসের টেস্টগুলো যখন শুরু হবে, মানে এই যে লাস্ট যে পার্টটা, এটা যখন শুরু হবে তখন হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যালটা আমি দেখাবো। আপাতত আর কোনো কিছু চাইছি না, ডেসক্রিপটিভটা চাই, কারণ মিন মিডিয়ান মোড আমার দেখা দরকার আছে। দেখি, জাস্ট কন্টিনিউ। ওকে, আচ্ছা, এইখান থেকে শুধু তোমার কোন জিনিসটা লাগবে আমি সেইটা হচ্ছে কপি করে করে নিয়ে যাব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমত হচ্ছে কোরিলেশন, তো কপি করলাম, মানে পরীক্ষার প্রশ্নে কি দেখতে পাবা সেটাই আর কি দেখাতে চাচ্ছি। এই যে করলাম পেস্ট। আচ্ছা, তারপরে নেক্সট, এরপরে হলো মডেল সামারি, কপি নিলাম, এটা হচ্ছে পেস্ট। আচ্ছা, তারপরে আবার কোএফিসিয়েন্টস, কপি, এটাও হচ্ছে পেস্ট। পরীক্ষার হলে তুমি এইগুলো দেখতে পাবা, মানে মনে করো তোমাকে এই আউটপুটটা তুলে দিবে, কোরিলেশন তুলে দিলে তো